হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ইকোলজিতে যে বিভিন্ন ধরনের রুলসগুলো রয়েছে, যে কোনো অ্যানিমালের অ্যাডাপ্টেশনের জন্য, অভিযোজনের জন্য, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন জিওগ্রাফিক্যাল কন্ডিশনে অভিযোজনের জন্য তাদের যে অভিযোজনগুলো হয়, তাদের যে পরিবর্তন হয়, দৈহিক যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে ডিটারমাইন করার জন্য যে রুলসগুলো রয়েছে, বা যে রুলসগুলো যারা তোমার এই অভিযোজনের বিভিন্ন পার্থক্যগুলোকে শনাক্ত করেছে, তাদের সে রুলসগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো চলো বলছি ডিফারেন্স রুলস ইন ইকোলজি। এই ভিডিওতে আমরা অ্যালেনস রুল, বার্গম্যানস রুল, গেস কম্পিটিটিভ এক্সক্লুশন ল, গ্লোগার্স রুলস, সেলফোর্ড ল অফ টলারেন্স এবং রেন্টেস ল, এই 6টি ল সম্পর্কে আমরা আলোচনা করব। তারা জীব সম্পর্কে কি কি মতবাদ দিয়েছেন। কারণ এই সমস্ত জিনিস থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইকোলজি যে সমস্ত কোয়েশ্চেন আসে, তা সেগুলো তোমার এই কোয়েশ্চেনগুলো থেকে, মানে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে, এক দুটো করে আসে। তো চলো আমরা প্রথমে শুরু করি রুলস ইন ইকোলজি। তাহলে ইকোলজি মানে আমি জানি যেখানে তোমার পরিবেশ, আমাদের চারপাশের যে জীবজ এবং অজীবজ উপাদান রয়েছে, যারা পরস্পরের মধ্যে যে ইন্টারাকশন রয়েছে, সেই সম্পর্কে বিদ্যাকে আমরা ইকোলজি বলছি। তো ইকোলজিতে বিভিন্ন জীবরা বিভিন্ন পরিবেশে কিভাবে অ্যাডাপ্ট করছে, বা তাদের অভিযোজনের জন্য তার দৈহিক কিরকম পরিবর্তন আসছে, সেটা আমরা এই রুলসগুলোর মাধ্যমে জানবো। তো প্রথম যে রুলসটা আমরা পড়বো এখানে, সেটা হচ্ছে অ্যালেনস রুল। প্রথমে দেখো অ্যালেনস রুল। তো অ্যালেন হচ্ছে কি, এই রুলসটা প্রথম প্রপোজ করেছিল কে? জোয়েল আসাফ অ্যালেন ইন 1877। এই রুলসটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এই রুলসটা হচ্ছে এন্ডোথার্মাল অ্যানিমাল মানে যে সমস্ত অ্যানিমাল ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই রুলসটা কি বলছে? এন্ডোথার্মাল or warm blooded animals body shape or size varies with temperature across geographical region। অর্থাৎ সারা পৃথিবীতে যে সমস্ত ওয়ার্ম ব্লাডেড মানে যে ম্যামাল স্তন্যপায়ী প্রাণীরা রয়েছে, তাদের ক্ষেত্রে বডির সাইজ ডিফারেন্স হচ্ছে অন দ্য বেসিস অফ এনভায়রনমেন্টাল কন্ডিশন। সে কোল্ড রিজনে বসবাস করছে না ওয়ার্ম রিজনে বসবাস করছে, তার উপরে বলছে। অ্যাকর্ডিং টু দিস রুল, এই রুলসের মতবাদ অনুসারে এন্ডোথার্মাল অ্যানিমালস ফ্রম কোল্ডার ক্লাইমেট হ্যাভ মোর কম্প্যাক্ট বডি শেপ অ্যান্ড শর্টার অ্যাপেন্ডেজেস দেন দোজ ফ্রম ওয়ার্মার ক্লাইমেট। তাহলে এখানে জাস্ট এই উদাহরণের সাহায্যে দেখো, অ্যালেন বলতে চাইছে যে সমস্ত অ্যানিমাল, এটা হচ্ছে হট রিজনে বসবাস করছে, এটা হচ্ছে কোল্ড রিজনে বসবাস করছে, এটা কোল্ড রিজন। তো এই হট রিজনে বসবাস করছে, একটা উদাহরণ ফক্সের উদাহরণ দিয়ে বলি। যেমন আর্কটিক ফক্স হচ্ছে ভালপাস লেগোপাস। এই আর্কটিক ফক্সটা হচ্ছে ভালপাস লেগোপাস। এই ভালপাস লেগোপাসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে এদের বডিটা অনেকটা কম্প্যাক্ট, মানে অনেকটা মোটা, অনেকটা ফ্যাটি, হেলদি, কম্প্যাক্ট। এবং এদের যে অর্গানগুলো রয়েছে, যেমন হেয়ার হতে পারে, যেমন লিম্বস হতে পারে, টেলস হতে পারে, ইয়ার্স, দেখো লিম্বস, টেলস, ইয়ার্স, এসব জিনিসগুলো সাইজগুলো আকার ছোট হবে, ছোট সাইজের হবে। ওকে। কিন্তু যে সমস্ত ওয়ার্ম রিজন যে সমস্ত অ্যানিমালরা বসবাস করবে, তাদের ক্ষেত্রে ওদের লিম্বসগুলো এবং সেন্সরি অর্গান লাইক ইয়ার, টেল, এগুলো আকারে বড় হবে। মানে সে কেন? তার কারণ হিসেবে সে বলল যে যত অ্যানিমাল আকারে ছোট হবে, তার বডির সারফেস ভলিউম রেশিও তত বেশি হবে। অর্থাৎ তার বডির আয়তন, ক্ষেত্রফলটা আরো বেশি হবে যত আকারে ছোট হবে। এবার এই সারফেস এরিয়া বেশি হওয়ার জন্য কি লাভ হচ্ছে? সারফেস যখন বেশি হবে, সেখান থেকে বডি হিটটা বেশি পরিমাণে রিলিজ হবে, বলে বডিটা কোল্ড থাকবে। ওকে। কিন্তু যখন কোল্ডার অ্যানিমালসের ক্ষেত্রে আমরা যাচ্ছি, এদের বডির আকারটা বড়, অর্থাৎ সারফেস এরিয়া ভলিউম রেশিওটা কম। যত আকারে বড় হবে, সারফেস এরিয়া ভলিউম রেশিওটা কম হবে। তো এদের ক্ষেত্রে সারফেস এরিয়া ভলিউম রেশিওটা কম হওয়ার জন্য এদের বডি থেকে বেশি হিট রিলিজ হয় না, বলে তারা কোল্ড এনভায়রনমেন্টে অনায়াসে অ্যাডজাস্ট করতে পারে। তাহলে অ্যালেন রুলস কি বললো, যে যখন একটা প্রাণী কোল্ডার রিজনে বসবাস করবে, তার বডিটা অনেক বেশি কম্প্যাক্ট হবে, এবং বডির যে অ্যাপেন্ডেজেসগুলো রয়েছে, যেমন সে ইয়ার হতে পারে, টেইল হতে পারে, লিম্বস হতে পারে, সেগুলোর আকার ছোট হবে, এবং তার বডির সারফেস ভলিউমটা কি হবে? ছোট হবে, যাতে হিট কম লস হয়। যে সমস্ত অ্যানিমালরা তোমার ওয়ার্ম প্লেসে বসবাস করবে, তাদের অ্যাপেন্ডেজগুলো আকারে বড় হবে,
এবং বডিটা পাতলা হবে, বডি লম্বা হবে, পাতলা হবে, কারণ পাতলা হবে অর্থাৎ কম্প্যাক্ট হবে না অতটা। এর ফলে কি হবে, বডির সারফেস ভলিউম রেশিওটা কম হবে, এবং যত সারফেস বডির ভলিউম রেশিও কম হবে তত তাপ বেশি পরিমাণে রিলিজ করবে। যত তাপ বেশি রিলিজ করবে বডিটা তত বেশি ঠান্ডা থাকবে। বুঝতে পারলে অ্যালেন্স রুল গেল। এবার 2 নম্বরে চলে আসছে আমাদের বার্গম্যান রুল। বার্গম্যান কি বলে, একজন সায়েন্টিস্ট, জার্মান বায়োলজিস্ট যার নাম কার্ল বার্গম্যান, সে এই রুলসটা দিয়েছিল। এই রুলস হিসেবে কি বলতে চাইছে যে প্যাটার্ন অফ ভেরিয়েশন ইন বডি সাইজ among related species but it is only applicable in endothermic animal, মানে যে সমস্ত অ্যানিমালগুলো কোল্ড ব্লাডেড ওয়ার্ম ব্লাডেড উষ্ণ শোণিতযুক্ত রক্তযুক্ত প্রাণী, তাই এন্ডোথার্মাল। তো এন্ডোথার্মাল অ্যানিমালদের ক্ষেত্রে শুধুমাত্র বার্গম্যান রুলটা প্রযোজ্য। তো বার্গম্যান রুলে বললো অ্যাকর্ডিং টু দিস রুল, এই রুলস মতে কি বলছে, individual from colder climate have larger body size or masses than those from warmer temperature within the species or closely related species. সে বলল যে সমস্ত প্রাণীগুলো ওয়ার্ম রিজনে বসবাস করে তাদের বডির সাইজটা কি হয়, ছোট হয়, কিন্তু যত কোল্ড রিজনে বসবাস করবে তার বডির সাইজটা আকারে বড় হবে। কেন? যারা ওয়ার্ম রিজনে বসবাস করবে বডির সাইজ যখন ছোট হবে তো সারফেস এরিয়া ভলিউম রেশিওটা অনেকটা হাই হবে, বেশি হবে। সারফেস এরিয়া ভলিউম বেশি হলে সে বডি থেকে বেশি হিট রিলিজ করতে পারে, বডিকে ঠান্ডা রাখতে পারবে। কিন্তু যখন বডিটা কোল্ড হচ্ছে, দেখা গেল যে তাহলে ওয়ার্ম রিজনে যে সমস্ত অ্যানিমালরা বসবাস করবে সেই অ্যানিমালগুলোর সাইজটা আকারে ছোট হবে, কিন্তু সারফেস এরিয়া ভলিউম রেশিওটা আকারে বড় হবে, বেশি হবে, যার ফলে বডিটা টেম্পারেচার বেশি রিলিজ করে অর্গানিজমটা বডিকে কোল্ড রাখতে পারবে। কিন্তু কোল্ডার রিজনে অ্যানিমালগুলো বডি অনেক বেশি ফ্যাটি হবে, অনেকটা সাইজে বড় হবে, সাইজে বড় হওয়ার ফলে তার সারফেস এরিয়া ভলিউম রেশিওটা কম হবে, যার জন্য কি হবে, সে বডি হিট বেশি রিলিজ করবে না, সে সার্ভাইভ করবে কোল্ড এনভায়রনমেন্টে। যেমন এক্সাম্পল পোলার বিয়ার সাইজে অনেকটাই বড় হয় আমাদের নর্মাল যে ব্রাউন বিয়ার রয়েছে তার তুলনায়, কারণ ওদের সারফেস এরিয়া ভলিউম রেশিওটা কম বলে ওদের হিট রিলিজ কম হচ্ছে। কিন্তু আমাদের নর্মাল যে ডার্ক ব্রাউন বিয়ার রয়েছে ওয়ার্মার রিজনে তার সাইজটা ছোট হচ্ছে, সারফেস এরিয়া ভলিউম রেশিওটা বেশি হবে। এই যে এখানে আরেকটা এক্সাম্পল দেখো। তারপর হচ্ছে কি নেক্সট, তাহলে অ্যালেন শুরু হলো। অ্যালেন বললো কি যে কোল্ডার রিজনে যে সমস্ত অ্যানিমালরা বসবাস করবে তাদের বডিটা কম্প্যাক্ট হবে এবং তাদের লিম্সগুলো অর্থাৎ লিম্স, ইয়ার, এ সমস্ত ডেল এগুলো সাইজগুলো আকারে ছোট হবে। কিন্তু যারা ওয়ার্মার রিজনে বসবাস করবে তাদের ক্ষেত্রে লিম্স, টেল, ইয়ার এগুলো সাইজগুলো আকারে বড় হবে এবং বডিটা অনেক থিন বা পাতলা ধরনের হবে। বার্গম্যান বললো কি যে ওয়ার্মার রিজনে বসবাসকারী ওয়ার্মের জায়গাতে যে সমস্ত প্রাণীরা বসবাস করবে তাদের সাইজটা ছোট হবে, কিন্তু যে সমস্ত প্রাণীরা কোল্ড রিজনে বসবাস করবে তাদের সাইজটা বড় হবে। এরপরে গ্লোগার্স রুল বলছে। গ্লোগার্স রুল কি বলছে, গ্লোগার্স রুলটা মেইনলি হচ্ছে প্যাটার্ন অফ ভ্যারিয়েশন ইন দ্য কালারেশন অর পিগমেন্টেশন অফ অ্যানিমাল উইদিন স্পিসিস বেসড জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পৃথিবীর যে বিভিন্ন জিওগ্রাফিক্যাল রিজিয়নে যে সমস্ত অ্যানিমালরা বসবাস করছে তাদের মধ্যে পিগমেন্টেশনের কি পার্থক্য হচ্ছে, মানে তাদের বডির কালারের কি চেঞ্জ হচ্ছে সেই ব্যাপারে তুই বলেছে। এটা গ্লোগার্স রুলটা দিয়েছিল কে, কনস্টান্টিন হুইলম ল্যাম্বার্ট গ্লোগার। এই রুলস হিসেবে বলছে যে সমস্ত প্রাণীরা গরমের জায়গাতে বসবাস করবে এবং বেশি আর্দ্র জায়গাতে বসবাস করবে তাদের ক্ষেত্রে মোর হেভিলি পিগমেন্টেড হবে এবং ডার্কার কালারেশন হবে। অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলো গরমে বসবাস করবে, গরম এবং হিউমিড রিজনে অর্থাৎ তাপমাত্রা বেশি থাকবে এবং আর্দ্রতা বেশি থাকবে, তাদের বডিতে পিগমেন্টের পরিমাণটা, রঞ্জক পদার্থের পরিমাণটা বেশি হবে, তারা বেশি ডার্ক হবে। যে সমস্ত অ্যানিমালরা কোল্ডার রিজনে বসবাস করবে তাদের ক্ষেত্রে কোল্ডার রিজন এবং বসবাস করবে লেস হিউমিড রিজনে তাদের ক্ষেত্রে কি হবে, লাইট কালারেশন হবে। এটা সে বলতে চাইলো। The Glover's rule is commonly observed in variety of animal groups including mammals, birds, insects. Many bird species of tropical rainforest, for example, have darker plumage
অর্থাৎ ব্যাপার বলছে বেশিরভাগ ক্ষেত্রে ট্রপিক্যাল রেন ফরেস্ট মানে যেখানে তোমার সূর্যরশ্মি সারা বছর সমান হারে পড়তে থাকে, তাপমাত্রা বেশি হয়, সে সমস্ত অঞ্চলে কি হবে, এদের ডার্কার প্লুমিউজ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যে সমস্ত অ্যানিমালগুলো কোল্ডে থাকবে তো প্লুমিউজটা কম মানে লাইটার হবে, ডার্ক পিগমেন্টেশন থাকবে না। তাহলে গরমে বাস করলে বেশি পিগমেন্টেশন হবে, ঠান্ডায় বাস করলে লেস পিগমেন্টেশন হবে। এবার সেলফোর্ড ল অফ টলারেন্স, সেলফোর্ড ল অফ টলারেন্স, এটা একজন আমেরিকান জুলজিস্ট ভিক্টর আর্নস্ট সেলফোর্ড 1911 খ্রিস্টাব্দে এই লটা দিয়েছিল। এই সেলফোর্ড ল অফ টলারেন্স কি বলছে, এভরি organism has a set of environmental condition in which it can survive, grow and reproduce. প্রত্যেকটা জীবের একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট দরকার। হয়তো কারোর ক্ষেত্রে 25 ডিগ্রি টেম্পারেচার, পিএইচ মাত্রা 6.5, বা তোমার হচ্ছে কি আর্দ্রতা হয়তো 80% বা 60% আর্দ্রতার দরকার। অর্থাৎ পার্টিকুলার একটা আর্দ্রতাযুক্ত তাপমাত্রা এবং পিএইচ যুক্ত পরিবেশে একটা জীব সার্ভাইভ করতে পারবে। তাকে যদি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে সেটা তার পক্ষে প্রতিকূল পরিবেশে পরিণত হবে, এটা অবশ্য বলতে চাইলো। এবং এর উপরে ভিত্তি করে তারা কি করলো, দুটো টার্ম ব্যবহার করলো, স্টেনোহ্যালাইন এবং ইউরি। স্টেনো মানে হচ্ছে যারা খুব ন্যারো রেঞ্জের টেম্পারেচার বা পিএইচ বা স্যালিনিটি বা আর্দ্রতাকে সহ্য করতে পারে, পার্থক্য সহ্য করতে পারে। আর ইউরি মানে হচ্ছে ওয়াইড রেঞ্জ, যে সমস্ত অ্যানিমালরা অনেক বেশি টেম্পারেচারের ডিফারেন্স বা পিএইচের ডিফারেন্স, স্যালিনিটির ডিফারেন্সকে সহ্য করতে পারে। যেমন মানুষ, এরা হচ্ছে কি ইউরি হ্যালাইনের মধ্যে পড়ছে, কিন্তু মাছ এরা হচ্ছে স্টেনো এর মধ্যে পড়ছে। অর্থাৎ স্টেনো মানে ন্যারো রেঞ্জ অফ এনভায়রনমেন্টাল কন্ডিশন, আর ইউরি মানে হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ মানে বেশি মানে সহ্য করতে পারবে, মানে পরিবেশের অবস্থার পার্থক্য সহ্য করতে পারবে। নেক্সট পয়েন্ট হচ্ছে গেস হাইপোথিসিস। গেস হাইপোথিসিস কি বলছে, যে দুটো অর্গানিজম কখনোই একই নিচেতে বসবাস করতে পারবে না। এর মানে নিচে, তার নিচে জিনিসটা কি, ইকোলজিক্যাল নিচে, এখানে উল্লেখ করে ইকোলজিক্যাল নিচে হুইচ রেফার্স টু এ স্পিসিস রোল অ্যান্ড পজিশন উইদিন ইটস ইকোসিস্টেম ইনক্লুডিং ইন্টারাকশন উইথ আদার স্পিসিস অ্যান্ড রিসোর্সেস ইউজ। অর্থাৎ একটা জীব যে পরিবেশে বসবাস করছে সেই পরিবেশে জীবটার কি ভূমিকা রয়েছে এবং সেই পরিবেশে যে অন্য জীবগুলো বাস করে তাদের সঙ্গে তার কি রোল রয়েছে, সেই রোলটাই হচ্ছে নিচে। তো কোনো অর্গানিজম, কখন দুটো অর্গানিজম একই নিচেতে বসবাস করতে পারে না। ওই যখন বলছে দেখো 2 স্পিসিস 1930 খ্রিস্টাব্দে গেস বলে একজন সায়েন্টিস্ট সে এই রুলসটা দিয়েছিল। এখানে অ্যাকর্ডিং টু দিস রুল, এই রুলসের মতবাদ হিসেবে বলা হচ্ছে যে 2 স্পিসিস দুটো প্রজাতির জীব কম্পিটিং ফর দ্য সেম লিমিটেড রিসোর্সেস ক্যান নট কোএক্সিস্ট ইন দ্য সেম indefinitely, same ecological nature indefinitely. Eventually one species outcompete and displace the other. মানে ধরে নাও যে একটা এরকম পেট্রি প্লেটের মধ্যে দুটো ব্যাকটেরিয়া রয়েছে, একটা গ্রিন কালারের ব্যাকটেরিয়া, একটা পিঙ্ক কালারের ব্যাকটেরিয়া। এবার দেখা যাচ্ছে যে এরা দুজন, আর পেট্রি প্লেটের কি মানে ফুড রিসোর্স বা এনভায়রনমেন্টাল কন্ডিশন এক সেম, সুতরাং এই দুটো ব্যাকটেরিয়া পরস্পর একই জায়গাতে একসাথে বসবাস করতে পারবে না। তার মধ্যে একজন কেউ পাওয়ারফুল হবে, সে সার্ভাইভ করবে বেশি, এবং অন্যজন ধীরে ধীরে সার্ভাইভ না করতে পারে উইক হয়ে যাবে। উইক হয়ে গেলে সার্ভাইভ করতে না পারে এক্সক্লুড হয়ে যাবে, বাদ হয়ে যাবে। যেমন দেখো এর মধ্যে দুটো ব্যাকটেরিয়া চাষ করা হয়েছে, গ্রিন ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করতে শুরু করেছে স্ট্রঙ্গার, এবং স্ট্রং হওয়ার জন্য কি যে পিঙ্ক ব্যাকটেরিয়াটা পুরো এলিমিনেট হয়ে গেল। এখানে দেখো আরেকটা পরীক্ষা দেখা যায় যে একজন সায়েন্টিস্ট কি করে, গেস কি করেছিল, যে সায়েন্টিস্ট কি করলো, একটা পেট্রি প্লেটের মধ্যে দুটো প্যারামিসিয়ামকে কাল্টিভেট করলো, একটা হচ্ছে প্যারামিসিয়াম অরেলি, একটা প্যারামিসিয়াম কডেটাম। এই যে প্যারামিসিয়াম অরেলি এবং প্যারামিসিয়াম কডেটাম, দেখা যাচ্ছে তাদেরকে যখন আলাদা আলাদা পেট্রি প্লেটে চাষ করা হলো তখন তারা দুজনেই সার্ভাইভ করছে। প্যারামিসিয়াম অরেলি আলাদাভাবে গ্রো করছে, প্যারামিসিয়াম কডেটাম আলাদাভাবে সার্ভাইভ করছে। কিন্তু তাদেরকে যখন একই পেট্রি ডিশের মধ্যে একই কালচার মিডিয়ামে কালচার করা হলো, দেখা যাচ্ছে যে প্যারামিসিয়াম যে অরেলি ছিল সে অনেক বেশি সার্ভাইভ করছে এবং সে সেখানে মেজরিটি পার্সন হয়ে গেল। এই প্যারামিসিয়াম কডেটাম ধীরে ধীরে সার্ভাইভ করতে না পেরে উইকার হয়ে গিয়ে সে ধীরে ধীরে বাদ হয়ে গেল। তুমি আরেকটা জিনিস লক্ষ্য করবে, ধরুন একটা ট্রি ধরে না, বার্ডসগুলোকে লক্ষ্য করলে দেখতে পাবে সমস্ত বার্ডসরা কিন্তু একই লেভেলে থাকে না, ট্রি উপরের দিকে থাকে না। কোনো বার্ডস থাকে
গাছের মাঝারি অঞ্চলে, কোনো গাছ থাকে মাঝারি আরেকটু উপরের দিকে, কেউ থাকে মাঝারি নিচের দিকে, কেউ একদম টপ পোর্শনে থাকে। কেন? কারণ এদের এই বিভিন্ন জায়গায় থাকার ফলে কি হচ্ছে, ইকোলজিক্যাল রুলসটা ওদের ডিফারেন্স হচ্ছে বলে তারা নিজেদের মধ্যে কম্পিটিশনে জড়িয়ে পড়ে না, এবং জড়িয়ে না পড়ার জন্য কি হচ্ছে, তারা এক্সক্লুড হয় না। আরও দেখতে পাবে যে ধরুন একটা গাছ, পিঁপড়েগুলো লক্ষ্য করলে দেখতে পাবে যে কিছু কিছু পিঁপড়ে আছে যারা গাছের ছালের উপরে থাকে, কিছু পিঁপড়ে আছে যারা গাছের ছালের নিচে থাকে, কিছু পিঁপড়ে আছে যা মাটির পাশাপাশি অঞ্চলে থাকে, কিছু পিঁপড়ে আছে যেগুলো উপরের দিকে থাকে। এটা কি, যাতে পিঁপড়েদের মধ্যে কম্পিটিশন না হয়। এদের ফুড হ্যাবিট আলাদা, এদের মানে খাদ্য সন্ধানে যাওয়ার সময় আলাদা, সবকিছু আলাদা, যার ফলে কি হয়, তাদের মধ্যে কম্পিটিশন না হওয়ার জন্য তারা পরস্পর টিকে থাকে, সবাই মিলে একসঙ্গে টিকে থাকে। কিন্তু যদি একই জায়গাতে সব পিঁপড়েগুলো বসবাস, ওদের জন্য মারামারি হয়ে বা খাদ্য বাসস্থানের জন্য কম্পিটিশনের পরে তারা সবাই এক্সক্লুড হয়ে যেত। এটাই হচ্ছে গেসপ্রে হাইপোথিসিস। এবার রেঞ্জেস রুল। রেঞ্জ কি বললো? রেঞ্জ ইকোলজি ইভলিউশন সম্পর্কে একটা রুলস দিল, যে সেই রুলসটা দিয়েছিল সেক্সুয়াল সাইজ ডাইমরফিজম উপরে। সে বলল যে যে সমস্ত অর্গানিজম এ ফিমেল আকারে ছোট হবে এবং মেল আকারে বড় হবে, অর্থাৎ সেক্স রেশিওর জন্য কি বডির সাইজ ডিফারেন্স হচ্ছে। কিন্তু এই যে সাইজের ডিফারেন্স, যত ছোট অ্যানিমাল হবে তাদের ক্ষেত্রে মেল ফিমেলের সাইজের ডিফারেন্সটা তত বেশি হবে, কিন্তু অ্যানিমালটা যত আকারে বড় হতে থাকবে তার সাইজের ডিফারেন্সটা কমতে থাকবে। যেমন এখানে দেখো, এই যে লিজার্ডটা দেখতে পাচ্ছ, এই লিজার্ডটা যেটা মেল সেটা 8 ইঞ্চেস, কিন্তু ফিমেলটা 5 ইঞ্চেস। কিন্তু এই দুটো দেখো, এলিফ্যান্টের ক্ষেত্রে মেল আর ফিমেল এদের মধ্যে কিন্তু খুব একটা বিশেষ ডিফারেন্স তুমি খুঁজে পাবে না। কারণ বললো কি, এখানে যে বলতে চাইছে যে দ্য সাইজ ডিফারেন্স বিটুইন দ্য সেক্সেস ডিক্রিজ অ্যাজ বডি সাইজ ইনক্রিজ। তাদের সাইজের, মেল আর ফিমেলের সাইজের ডিফারেন্সটা, তাদের বডির সাইজ যত বাড়তে থাকবে সেটা ধীরে ধীরে কমে যাবে। অ্যাজ দ্য স্পিসিস গ্রোজ লার্জার ইন দ্য সাইজ, ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল বিকাম লেস প্রোনাউন্স। যত প্রাণীটা আকারে বড় হবে তার মেল ফিমেলের ডিফারেন্স, সাইজের ডিফারেন্সটা কমে যাবে। এটাই এখানে বললো। তাহলে গেস বললো কি, দুজন একই নিচেতে বসবাস করতে পারে না, একজন থাকবে, একজন এক্সক্লুড হয়ে যাবে। রেঞ্জ বললো কি, যে মেল আর ফিমেলের সাইজের ডিফারেন্স হবে, যত অ্যানিমাল ছোট হবে তার ক্ষেত্রে মেল ফিমেলের সাইজের ডিফারেন্স পার্থক্য বেশি হবে, যত অ্যানিমাল বড় হবে তার ডিফারেন্সটা তত কম হবে। আশা করি তোমরা এই রুলসগুলো বুঝতে পেরেছো। ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।